পাকিস্তানের জাতীয় পিতা নিয়ে সমস্যা হয় না, ভারতে হয় না, ওই দেশে হয় না, সেই দেশে হয় না, আর আমার জাতীয় পিতা আসলেই তখন কত রকম কথাবার্তা ইসলামের কথা আসে। চমৎকার কথা বলে, এটা আমারও কথা। আমাদের সমাজের প্রতিটি মানুষকে সজাগ হতে হবে এটাকে বন্ধ করার জন্য। সবাইকে স্বাগত সংলাপ 24 অনুষ্ঠানে। আমরা সম্প্রতি ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে সংলাপ 24-কে নির্বাচন কেন্দ্রিক সাজিয়েছি। আলোচনা করব বরিশাল জেলা নিয়ে। আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন সর্দার শরফুদ্দিন আহমেদ, বিএনপি মনোনীত প্রার্থী বরিশাল 2 আসনে। উপস্থিত আছেন মাওলানা মাহমুদুন নবী, জামাত মনোনীত প্রার্থী হিসাবে আছেন বরিশাল 6 আসনে। আরো উপস্থিত আছেন রফিকুল আলম, সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক বরিশালের। আপনাদেরকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমরা সরাসরি আলোচনায় চলে যাব। শুরুতেই সর্দার শরফুদ্দিন আহমেদ, বিএনপি মনোনীত প্রার্থী, নির্বাচন করছেন, নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন এবং নির্বাচিত হলে আপনি কোন বিষয়গুলোকে প্রাধান্য দিবেন বাস্তবায়নের ক্ষেত্রে? আমাদের নির্বাচনের পরিবেশ আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। বিএনপি সবসময় জামাতকে সাহায্য সহযোগিতা করেছে, কাজেই আমাদের সাথে সম্পর্ক ভালো। পরিবেশ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো। আমরা আমাদের দল থেকে আমরা 31 দফা দিয়েছি, তারপরে ওখান থেকে 8 দফা আমরা দিয়েছি। তার ভিতরেও আমাদের বেশি যারা তাদেরকে আমরা প্রায়োরিটি দেব, সেটার ভিতরে কৃষকদের জন্য আমাদের স্পেশাল প্রোগ্রাম থাকবে এবং শিক্ষা খাতে, মানুষের বিভিন্ন খাতে আমাদের যেগুলো বলা আছে, মহিলাদের ব্যাপারেও আমাদের দল থেকে অনেক প্রোগ্রাম দেওয়া হয়েছে। কাজে ক্ষমতায় গেলে না বুঝতে পারবো কি করা যায়, তার আগে তো আর বলা যায় না যে আমরা এটা করবো এটা করবো। যদি আমাদের দল আল্লাহ তাআলা ক্ষমতায় নেন, তাহলে হয়তো আমরা কিছু দেশের জন্য করার চেষ্টা করব। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব সব কথাই টিভিতে বলা হয়েছে, সেটাকে আমি আবার রিপিট করতে চাই না। তারপরেও একটি কথা বলতে চাই যে আমাদের অনেক প্রোগ্রাম আছে, ইনশাআল্লাহ 31 দফা পুরোটাই আমরা চেষ্টা করব বাস্তবায়ন করার। ধন্যবাদ, আপনার কাছে আরো আসবো। আমি চলে যাচ্ছি রফিকুল আলম। আপনি বলেন যে আপনার দৃষ্টিতে নির্বাচনী পরিবেশটা কেমন দেখছেন পুরো বরিশালে? এখন পর্যন্ত আমরা যেটা দেখতেছি সেটি হচ্ছে যে নির্বাচনের একটি অনুকূল পরিবেশ আমরা সকল পক্ষেরই দেখতেছি, কিন্তু তার মধ্যে যে বিষয়টা হচ্ছে যে নির্বাচন আচরণ বিধিগুলি অনেক, বিশেষ করে জামাতে ইসলাম সহ স্থানীয় যে সকল দলগুলি আছে তারা কিন্তু কিছুটা ভঙ্গ করতেছে। বিশেষ করে তারা ধর্মীয় বিষয়টাকে কাজে লাগাচ্ছে, যা নির্বাচনের বিধিবিধান আছে আরপিওর এক স্পষ্ট লঙ্ঘন। তারা সেই ব্যস্ত যাওয়ার টিকিট দিচ্ছে নির্বাচনের ভোটের মধ্যে দিয়া। তারা পুরুষরা বোরকা পরে নারী সেজে তারপর তারা নারীদের মধ্যে যায় যেসব প্রচার করতেছে, কোরআন শরীফ হাতে নিয়ে ভোটের কথা বলতেছে। আমার মনে হয় এই সব জায়গা থেকে তাদেরকে বিরত থাকতে হবে এবং নির্বাচনের পরে আগে যে তারা যে সকল কথাগুলি বলতেছে যে একটা ইসলামিকীকরণ করা, আমরা মনে হয় দেখে আমরা একটু মানে ওনাদের জায়গা থেকে এই সংযম জায়গাগুলি আমরা আসতে চাচ্ছি। পাশাপাশি আমাদের যে বিএনপির যারা আছেন অত্যন্ত বিজ্ঞ এবং দক্ষজন, তারা বিগত সময়ে থেকে বেশ কিছু সময় থেকে রাজনীতি করতেছেন এবং নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং নির্বাচিত হয়ে আসছেন অনেকেই, কিন্তু সেখানে ওনাদের কথাগুলি ওনারা যেভাবে বলতেছেন আমরা অবশ্যই প্রত্যাশা করি যে একটি ইতিবাচক, ওনারা যদি বিজয় লাভ করে, যারাই করবে তারা একটা ইতিবাচক অবস্থা আনবেন দেশে। কিন্তু সেইটি কি সুশাসন নিশ্চিত করবেন? সেটি কি নির্বাচনী যে আগের যে ব্যবস্থা ছিল সেখান থেকে পরিবর্তন আনবেন, নাকি তারা ওই বলার জন্য ক্ষমতা যাওয়ার জন্য এটা করবেন? অর্থাৎ 31 দফার যে কথাগুলি সেটা কিন্তু তারা 18 সালে বলছে, অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু হচ্ছে যে বড় দল কিন্তু নাই। এই যে দল যেটা নাই সেই দলকে কি প্রক্রিয়ায় তারা করেছে বা সকলের কাছে। ধন্যবাদ। দুজনই বলছিলেন এখন পর্যন্ত পরিবেশ ভালো আছে, আপনি কেমন দেখছেন পরিবেশ? মাহমুদুন নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেল 24 কে অসংখ্য ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে অসংখ্য ধন্যবাদ। বর্তমানে নির্বাচনী পরিবেশটাকে মোটামুটি ভালোই দেখছি, তবে নমিনেশন সাবমিটের পরে বাছাইয়ের এই কয়েকদিনে অনাকাঙ্ক্ষিত কিছু বিষয়টা পরিলক্ষিত হয়েছে। সেখানে কিছু সমস্যা আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন কুড়িগ্রামে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে,
ডিসি সাহেবের হলরুমে এবং আরো কয়েক জায়গায় এরকম টুকিটাকি সমস্যা দেখছি। এছাড়া মোটামুটি নির্বাচনে এখনকার পরিবেশটা মোটামুটি ভালোই দেখতেছি। আপনি নির্বাচিত হওয়ার ব্যাপারে কতটা আশাবাদী? যে ইনশাআল্লাহ নির্বাচিত হওয়ার ব্যাপারে আমরা অনেকটা আশাবাদী, যেহেতু বাকেরগঞ্জ বরিশাল থেকে বাকেরগঞ্জ এই আসনটি একটি অবহেলিত জায়গা। দীর্ঘদিন পর্যন্ত এখানে একটি গ্রুপ ক্ষমতায় ছিল, এখানে উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে আছে। এজন্য জনগণ যদি ভোট দিতে পারে, নির্বাচনী পরিবেশ যদি অবাধ এবং সুন্দর থাকে, শান্ত থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিবে। যেহেতু 2024-এর 36শে জুলাইয়ের পরে যে একটি পরিবর্তিত পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, জনগণ আরেকটি পরিবর্তন চাচ্ছে, এটা নতুন বাংলাদেশ দেখতে চাচ্ছে। অতএব বাংলাদেশ জামাত ইসলামী সেই পরিবর্তনের স্লোগানই দিচ্ছে যে আমরা একটি নতুন বাংলাদেশ চাই, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ চাই, যেখানে অন্যায়, দুর্নীতি, দুরাচার, দখলবাজি, টেন্ডারবাজি, তারা সমাজের আমাদের যে বিভিন্ন সেক্টরে যে অনিয়মগুলি রয়েছে, আমাদের আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে, জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। এটা জনগণ একটা পরিবর্তন চাচ্ছে। আমরা আশাবাদী যে জামাত ইসলামী যে ফর্মুলা নিয়ে সামনে অগ্রসর হচ্ছে, একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য জনগণ আমাদের পক্ষে রয়েছে। জনগণের যথেষ্ট আমরা সাড়া পাচ্ছি, আমার আসনে জনগণের ব্যাপক আমি সাড়া পাচ্ছি। এজন্য আমরা অনেকটাই আশাবাদী যে ইনশাআল্লাহ জনগণ যদি, ভোটাররা যদি ভোট দিতে পারে, ইনশাআল্লাহ আমাকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। শরফুদ্দিন আহমেদ, আপনার কাছে জি, বলুন। জানতে চাচ্ছি, বরিশালের 6টি আসন, 6টি আসনে কেমন ফলাফলের আশা করছেন? এখন আমাদের গণতন্ত্রের মা, আমাদের প্রধানমন্ত্রী, 3বারের প্রধানমন্ত্রী আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমরা সবাই শোকাহত, এখন পর্যন্ত শোক আমাদের চলছে। কাজেই আমরা মাঠে কাজ করতে পারিনি বিভিন্ন কারণে। ম্যাডাম অসুস্থ ছিলেন, তারেক সাহেব দেশে ছিলেন না। তবুও আমরা যতদূর মনে করি যে মায়ের আশীর্বাদ এবং আমাদের যেটা বর্তমান চেয়ারপারসন আমাদের জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আশা করি যে আমাদের 6টা সিটেই আমরা জয়লাভ করবো ইনশাআল্লাহ। আপনারা নির্বাচন করছেন, এই যে 6টি আসন পাওয়ার ব্যাপারে কি সেই কারণে আপনারা আশাবাদী কিনা, যে যেহেতু আমরা জানি বাংলাদেশের বিএনপিও একটি বড় দল, সেই বড় দল এককভাবে বা খুব বড় প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে না, এই কারণেই সবগুলো আসন জিতবেন আপনারা? আপনাদের আসার কারণ কি সেটা? না, এটা আমাদের আসার কারণ না। কারণ বিগত আওয়ামী লীগ সরকার যে সমস্ত অন্যায়, অবিচার, অত্যাচার আমাদের উপরে করেছেন এবং তার বিনিময়ে আমরা আজকে 17-18টি বছর আমরা ভোট দিতে পারিনি। কাজে জনগণ নিজের থেকেই আমাদেরকে ভোট দেবেন, এটা আমাদের বিশ্বাস। এবং আমাদের যে সরকার এখন বিগত দিনের সরকার ছিল, তারা যে স্বৈরাচারী কায়দায় যে ইলেকশন গুলো করেছেন, কোথাও আমাদের 2008-এ স্বৈরাচারী করেছেন, 2014-তে একই অবস্থা, তারপরে 18-তে একই অবস্থা, 24-এ একই অবস্থা। এইভাবে তো একটা গণতান্ত্রিক দল দেশ চলতে পারে না। কাজে আমাদের আশা করি জনগণ স্বতঃস্ফূর্তভাবেই আমাদেরকে ভোট দেবে এবং আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। আমরা সমাজ উন্নয়নে আমরা অগ্রাধিকার দেব। আমাদের এডুকেশন, কৃষি, বিভিন্ন অনেক অনেক দেওয়ার অনেক স্কোপ রয়ে গেছে। আশা করি ইনশাআল্লাহ আমরা সেইভাবেই করবো ইনশাআল্লাহ। পায়রার মতো একটি বন্দর তৈরি হয়েছে, সেটা যেই আমলেই হোক না কেন, সেটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, নাকি বিগত সরকার এটা যেহেতু তো করে গেছে এই জন্য আপনারা সেটা নিয়ে খুব একটা চিন্তিত না? না 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 না, ঠিক এই ধরনের মনোবৃত্তি আমাদের দলের নাই। আমাদের দলে কোনো প্রতিশোধ নাই, আমাদের দলে কোনো প্রতিহিংসা নাই। আমরা আওয়ামী লীগ যে সমস্ত কাজ করে গেছে সেখানে প্রয়োজন মতো যা যা করার সেটা আমরা করবো ইনশাল্লাহ। কারণ আমাদের যেহেতু আমাদের ভেন্ডিকটিভ আমরা না, আমরা সমাজের কাজ করতে চাই।
আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব। আশা করি উনি ওনার বাবার আদর্শে ইনশাল্লাহ ভালো কাজ করবেন, এটা আমাদের সকলের মনের আশা। মাওলানা মাহমুদুর নবী তালুকদার, আপনিও বলছিলেন যে ভালো রেজাল্ট বা ভালো ফলাফলের ব্যাপারে আপনি আশাবাদী, কেন আশাবাদী? যে আলহামদুলিল্লাহ, আমি ভালো রেজাল্টের ব্যাপারে এই জন্য আশাবাদী যে এই বাকেরগঞ্জ তথা এই বরিশাল অঞ্চলটা একটি অবহেলিত অঞ্চল। এই অঞ্চলের উন্নয়নের কার্যক্রম যথেষ্ট পিছিয়ে আছে। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, মসজিদ, মন্দির অনেকটাই বিপর্যস্ত অবস্থায় আছে। যেহেতু দুর্নীতির কারণে এই অঞ্চলটা অনুন্নত রয়ে গিয়েছে। জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই। যারা দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতায় ছিলেন তাদেরই ভাগ্যের পরিবর্তন করেছেন। এজন্য আমরা আশাবাদী, এজন্য যে জনগণ যদি তাদের পছন্দের মানুষ এবং সৎ এবং যোগ্য নেতৃত্ব পায় তাহলে অবশ্যই তারা এই নেতৃত্বকে গ্রহণ করবেন। আমরা যেহেতু জনবান্ধব, আমরা ভোটার বান্ধব, অতএব আমরা আশাবাদী এর জন্য যে আমরা জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি যে এই অঞ্চলের পরিবর্তন হবে। যেহেতু পায়রা বন্দর এই দক্ষিণ অঞ্চলের একটি সর্ববৃহৎ একটি প্রকল্প, এই অঞ্চলটা, এই বন্দরটাকে যদি কাজে লাগানো যায়, এবং আমরা আশা করি যে বিশেষ করে আমার এই বাকেরগঞ্জ উপজেলা, এটা 14টা ইউনিয়ন, একটি পৌরসভা, এটি বিশাল একটি এলাকা। এই এলাকার রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ এইগুলি যথেষ্ট অনুন্নত রয়ে গেছে। আমরা শিক্ষা উন্নয়নের জন্য প্রতিশ্রুতি দিচ্ছি এবং স্বাস্থ্যের আমরা পরিবর্তন করতে চাই। স্বাস্থ্য সেবাটাকে আমরা জনগণের দোরগোড়ায় নিতে চাই এবং এটাকে সহজীকরণ করতে চাই। আমরা মাদক নিয়ন্ত্রণ করতে চাই এবং বিপর্যস্ত যে পরিবেশটা রয়েছে, পরিবেশের একটা পরিবর্তন আমরা করতে চাই। মানুষের ভিতরে সম্প্রীতি স্থাপন করতে চাই, এটা যথেষ্ট অভাব রয়েছে। রাজনীতিবিদরা উন্নয়নের কথা বলেন, কিন্তু মানুষের মধ্যে যে সামাজিক মূল্যবোধ, তারপরে সম্প্রীতি, ধর্মীয় মূল্যবোধ, শিক্ষার উন্নয়ন, এগুলি নিয়ে আমাদের এই সমাজে কাজ খুব কম হচ্ছে। এই জন্য আমরা আশাবাদী এর জন্য যে জনগণ এই সমস্ত বিষয়গুলিকে তারা লুফে নেবে এবং আমাদেরকে পছন্দ করবে। জনগণ যদি একটা পরিবর্তন চাচ্ছে ইনশাআল্লাহ, এবং আমরা এও প্রতিশ্রুতি দিচ্ছি যে আমাদেরকে জনগণ যদি খেদমতের দায়িত্ব দেয় ইনশাআল্লাহ আমরা এর পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু জামায়াত ইসলামী একটি দুর্নীতিমুক্ত, একটি সুশৃঙ্খল একটি সংগঠন, অতএব দুর্নীতিমুক্ত হলে এই অঞ্চলের উন্নয়ন করা খুব সহজ হয়ে যাবে। মাহমুদুর নবী তালুকদার, আপনি বলছিলেন মাদকের কথা। বরিশাল কি আসলে মাদক কবলিত এলাকা? মাদক কবলিত এলাকা নয়, কিন্তু আমরা দেখছি যে আমাদের কতিপয় যুব সমাজ আমাদের এদিকে আসক্ত হয়ে যাচ্ছে। এটা থেকে আমাদেরকে ফিরিয়ে আনা দরকার। তরুণ এবং যুবকরা ইচ্ছা হোক অনিচ্ছা হোক তারা মাদকের দিকে আসক্ত হচ্ছে এবং এর দ্বারা পরিবেশ নষ্ট হচ্ছে। তাদের মূল্যবান জীবনগুলি বিপর্যস্ত হয়ে যাচ্ছে। এজন্য এটা থেকে আমাদেরকে উত্তরণ হওয়া দরকার। এটাকে খুবই গুরুত্ব দেওয়া দরকার। যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি আমাদের সঠিক লাইনে না থাকে তাহলে আমাদের সমাজ সুস্থ থাকবে না। এজন্য মাদকের যে প্রবণতা রয়েছে এটাকে আমরা দূর করে সমাজকে আমরা পরিচ্ছন্ন একটি সমাজে পরিণত করতে চাই ইনশাআল্লাহ। আপনি মাদক বিস্তারের পিছনে কোন কারণটা দেখছেন? যে বেকারত্ব একটা কারণ। যে সমস্ত তরুণ যুবকরা কোনো কাজ পাচ্ছে না, কোনো চাকরি, ব্যবসা, বাণিজ্য এটা পাচ্ছে না, তখন তারা এই অলস জীবন, এই বেকার জীবন, এমনি বলা হয় যে বেকার জীবন হচ্ছে একটা বিপর্যস্ত জীবন। এই বেকার যুবকরা এদিকে বেশি আসক্তি হচ্ছে এবং যারা একাডেমিক শিক্ষা দিকে একটু পিছিয়ে আছে তারাও এদিকে আসক্ত হচ্ছে। এবং আমাদের প্রশাসন এবং সামাজিক ভাবে এই মাদকের ব্যাপারে গুরুত্ব কম দেওয়ার কারণেও আমাদের এটা হচ্ছে। আর পারিবারিক ভাবেও পারিবারিক শিক্ষার অভাবেও মাদকের দিকে অনেক যুবকরা ঝুঁকে পড়ছে। এই সমস্ত বিষয়ে আমরা গুরুত্ব দেব এবং আমরা এই সমস্ত বিষয়কে ব্যাপারে আমরা গুরুত্ব দিয়ে, যেমন পারিবারিক ভাবে একটি আদর্শ এবং সুশিক্ষা দরকার, সামাজিক ভাবে তাদেরকে একটা নৈতিক শিক্ষা দরকার, তাদের কর্মক্ষেত্রে তাদেরকে একটি তাদের কর্মক্ষম করে দরকার। তাহলে আমরা আশা করি যে তার মাদকের এই প্রবণতা আমাদের সমাজ থেকে কমে যাবে। পাশাপাশি প্রশাসনের দিক থেকেও আমরা অনেকটা গাফলতি এবং তাদের দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি। তারাও যদি এ ব্যাপারে যদি জিরো টলারেন্স অবস্থান গ্রহণ করে
তাহলে হয়তো এই মাদক থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। ধন্যবাদ মাহমুদুল নবী, আমি আবার আসবো আপনার কাছে। রফিকুল আলম। না, মাদক তো একটি সামাজিক ব্যাধি। আমাদের তরুণ প্রজন্ম যেভাবে এটার প্রতি আসক্ত হচ্ছে, কিন্তু তার নেপথ্যের কথাগুলি উনি বলছেন সুন্দর, যে বেকারত্ব একটি অন্যতম কারণ। বেকারত্বই শুধুমাত্র যে এক অন্যতম কারণ এটি কিন্তু না, বরঞ্চ যদি সেইটিকে আমরা দেখি, একটি হচ্ছে যে এটি সামাজিক ব্যাধির পিছনে কারণ করতে সমাজ ব্যবস্থার অন্তর্নিহিত যে সকল মানে ত্রুটি বিচ্যুতি, অর্থাৎ পারিবারিক বন্ধন, অর্থাৎ এইটা কিন্তু একটা মারাত্মক কাজ করতেছে। 2 নম্বর কথা যে কাজ করতেছে বেকারত্ব। সে বেকারত্ব যদি আমরা দেখি, যে আমরা আজকে যে হিসাবটা করতেছি, এখন থেকে 2 বছর আগে তরুণ প্রজন্ম প্রায় 18% আমার বেকারের দিকে ঝুঁকে যাচ্ছে, অর্থাৎ একটা ব্যাপক অংশ তাদের কর্মসংস্থান নাই। আমরা যে জুলাই বিপ্লবটা করলাম, আমরা একটি নতুন পরিবর্তন করতে চাইছি, কিন্তু আমাদের সকল শিল্প কারখানা ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে আমরা ধ্বংস করে দিচ্ছি, এবং সেগুলিকে আবার পুনরুজ্জীবিত করার রাষ্ট্রীয়ভাবে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই এই যাবৎকাল যতগুলি উদ্যোগ নেওয়া হয়েছে, কিসের জন্য কি করতেছে আমি জানি না। নির্বাচনের ভিতরেও কিন্তু আমরা সেই জায়গাটা দেখতেছি না, এবং মততন্ত্র এবং অন্যান্য যে সামাজিক সংকটগুলি পিছুটান সেটাই করছে। এখানে শুধুমাত্র একটা শ্রেণী গোষ্ঠীগতভাবে বড়লোক হয়ে যাচ্ছে, এবং অন্যদিকে চিন্তা নাই। এবং মব যারা করতেছে তারা নিজেরাও এক গ্রুপ, মানে সেখানে কোনো ধর্মীয় লোক নাই, সকল ধর্মের লোককে দেখা, ইয়ং গ্রুপকে দেখা যাচ্ছে তারা গাঁজা খাচ্ছে, এবং এই যে মবটা করতেছে তারপরে তারা গাঁজা খাচ্ছে অথবা ড্রিঙ্ক করতেছে। তার মানে কি এইটি কি যে করে আপনি মুখে বলে ফেলাইবেন আর সব ঠিক হয়ে যাবে গা, এমন না। এর জন্য একটি সমন্বিত উদ্যোগের দরকার আছে। আর এই সমন্বিত উদ্যোগ, এই ট্রমাটাইজ যে সমাজটা হয়ে যায়, সেই সমাজটা, ট্রমাটাইজ সমাজটা বিপদগামী হবেই। এবং এদের জন্য যে কর্মসংস্থান, সেটির কোনো সুনির্দিষ্ট কর্মসূচি আমরা বিএনপির মধ্যেও দেখতেছি না, জামাত ইসলামের মধ্যে দেখতেছি না, এবং নির্বাচনের যে সকল দলগুলি অংশগ্রহণ করতে তাদের কারো ভিতরে না। বরঞ্চ সেখানে দেখা যাচ্ছে তার ভবিষ্যতের একটি সুন্দর চকচকে মসৃণ সুন্দর দিক নির্দেশনা বলতেছে, কিন্তু তারা আদৌ নিজেরা বড়লোক হয়ে যাচ্ছে, এবং কিভাবে হচ্ছে সব দুর্নীতিগ্রস্ত বা ভিন্ন পথে হয়ে যাচ্ছে। ফলে অন্য যে তরুণরা যারা এই সময় সম্পৃক্ত ছিল, এই পরিবর্তনের জন্য যারা অবদান রেখেছিল, তারা তো আর এই সুযোগটা পায়নি। ফলে তারা কিন্তু হতাশা হয়ে গেছে, এবং হতাশার প্রেক্ষিতেই কিন্তু তারা বিপদগামী হয়ে যায়, এবং মাদক সহ অন্য জায়গায় করে। এর একটি অংশ আবার ক্ষমতার সাথে সম্পৃক্ত, একটি বড় ধরনের অংশ ক্ষমতার বাইরে। কাজে শুধুমাত্র এই করে আপনি বলেন যে আপনার স্থানীয় সরকারকে কিভাবে শক্তিশালী করবেন। এখন পর্যন্ত আমরা এটা খুব দুঃখের সাথে এবং ক্ষোভের সাথে দেখতেছি, কোন রাজনৈতিক দল স্থানীয় সরকারকে আলাদা করে না, শক্তিশালী করে না। প্রত্যেক সংসদ সদস্য যার কাজ হচ্ছে সংসদে আইন প্রণয়ন করা, উনি সেখানে না যাইয়া উনি স্থানীয় সরকারের উপরে তার প্রভাব বিস্তার করেন। কাজে আপনি স্থানীয় সরকারকে আলাদা করে দেন। আমাদের সংবিধানে স্থানীয় সরকারের কথা আলাদা আছে, আপনি সেটা করেন না। আপনারা সেটা করেন না, আপনারা যত কথা বলেন বাস্তবে সেটা করেন না, কারণ ওখানে একটা বড় ধরনের প্রভাব আপনার দরকার আছে। হ্যাঁ, নির্বাচনের জন্য আপনার দরকার থাকতে পারে, আপনারা ওখানে কিছু অনুদান দিতে চাইতে পারেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু তারা কে নির্বাচিত হবে, কিভাবে হবে, এই জায়গাটা আপনারা এই করেন। ফলে আমার গ্রাসরুটটা ঠিক নাই, আমার তরুণ প্রজন্ম ঠিক নাই, আমার যে শিক্ষা ব্যবস্থা গত 2 বছর যাবত যদি আমরা দেখি স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা কি হচ্ছে, একবারে পুরো ধসটা নিয়ে গেছে গিয়া। শিক্ষা মানেই হচ্ছে যে একটু মফ করলেই সবকিছু হয়ে যাবে গিয়া। আমার পছন্দ না, আমার রাজনৈতিক আদর্শের বিপক্ষের দল, তাকে আমি হেনস্থা করব মবের মাধ্যমে, তাহলে সেই সব শিক্ষা কি বেরোবে? ওইখান থেকে যা বের হবে সেই প্রোডাক্টটা কি হবে? বিপদগামী হবে। আমরা মনে করতেছি শুধু এক কথা বললেই যে গদ বাঁধা মুখস্থ কথাগুলি বলে যাবেন যে আমাদের নেতৃবৃন্দ, অবশ্যই ওনারা দক্ষ, বিজ্ঞ এবং প্রাজ্ঞজন, আমি কাউকে ই করি না, আমার চেয়ে কেন, আমাদের অনেকের চেয়ে ওনারা যোগ্য দক্ষ, কিন্তু কেন জানি ওনারা সুন্দর কথা বলার পরে বাস্তবে প্রয়োগের জায়গায় যেতে পারেন না। ওটা কি ওনাদের সীমাবদ্ধতা নাকি না অন্য কোনো, সেটা আমরা জানি না। তবে আমরা চাচ্ছি একটি সার্বিক পরিবর্তন আসুক, যে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে একটি নতুন ব্যবস্থা আসছে, সেইটির কিন্তু কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, কোনো জায়গায় না, না অর্থনীতিতে, না শিল্প ব্যবস্থাপনা, না উৎপাদন ব্যবস্থাপনা, না এমনকি কর্মসংস্থান। আপনার বিভিন্ন এগুলি দেখেন, কর্মসংস্থান কি পরিমাণ বেকারত্ব হচ্ছে ঢাকা শহরে, বরিশাল শহরের মতো জায়গায়। উনি বরিশালের বিভিন্ন আসে, বরিশাল তো শিল্প এলাকা নাই, এই শিল্প নিয়ে করে আন্দোলন।
হুম। এবং এমন অবস্থা হচ্ছে যে প্রত্যেকের প্রোডাকশন বন্ধ হয়ে যাচ্ছে। তো প্রোডাকশন বন্ধ হইলে সেই কারা করে প্রোডাকশন? তরুণ প্রজন্মরাই তো করে। এবং ওর সাথে যে একদিন জড়িত, প্রশাসন জড়িত, সেখানেও এই তরুণ সমাজ বিশ্ববিদ্যালয় থেকে বের হতে রফিকুল আলম, আমি জি। আরো কিছু প্রশ্ন নিয়ে আপনার কাছে আসব। মাদকের কথা যেটি বলা হচ্ছিল, ওনার কথার মধ্য দিয়ে আমি যেটি বুঝেছি যে বেকারত্ব তো একটি কারণ আছে, পাশাপাশি এই যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় মাদকটা এই যে ফুলে ফেপে, কারণ প্রশাসনিক বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না থাকলে যারা মাদক নিয়ে কাজ করেন, যারা মাদক গ্রহণ করেন এবং মাদক ব্যবসা করেন, সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকে। এই ব্যাপারে আপনার অবস্থানটা কি হবে? আসলে এই মাদক নিয়ে আপনাকে বলার আমার যেটা ইচ্ছা সেটা জানি না আপনার এই অনুষ্ঠানে বললে কতটা ইম্প্যাক্ট হবে। তো মাদক আমাদের সমাজের একটা বড় রোগ। এই রোগের সাথে জনগণের যারা যারা আপনি বলতে চান বেকারত্ব এসব বলছেন, তার চেয়ে বেশি হলো আমাদের প্রশাসন। প্রশাসন যদি সজাগ হয়, সিরিয়াস হয়, তাইলেই মাত্র এটা বন্ধ করা সম্ভব। আপনি আমি যত চেষ্টাই করি, যত স্লোগানই দেই না কেন, এটা সমাজ থেকে দূর করা মোটেই সম্ভব না। আমরা চেষ্টা করেছি। আমার দুইটি থানা নিয়ে আমাদের কনস্টিটিউশন, এবং আমি ওসি সাহেবদের সাথে, এসপি সাহেবদের কাছে, এবং আইজি ডিআইজি সাহেব পর্যন্ত আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করেছি। ওনারাও চেষ্টা করেন, কিন্তু এত বড় এলাকার ভিতরে কে কোথা থেকে কে নিয়ে যায় বলা সম্ভব না, ধরাও সম্ভব না। কাজে এটা শুধু সরকারই পারে যদি সিরিয়াস হয়, এবং এটা সমাজ থেকে দূর করা অত্যন্ত প্রয়োজন। কারণ এই নতুন প্রজন্ম যদি মাদকাসক্ত হয়ে যায়, তাহলে ভবিষ্যৎ কি, আমাদের দেশের ভবিষ্যৎ কি, এডুকেশন অবস্থা কি হবে? আমি 3টে কলেজ করেছি আমার এলাকায়, আই এম দ্য ফাউন্ডার। কিন্তু কথা হচ্ছে সেখানে আমি চেষ্টা করি, যাই বলি, কিন্তু তারপরেও তো অ্যাক্সিডেন্ট হয়েই যাচ্ছে। এটা তো একটা মানুষের পক্ষে করা সম্ভব না। এদের আমাদের সমাজের প্রত্যেকটি মানুষকে সজাগ হতে হবে এটাকে বন্ধ করার জন্য। মাদক ব্যবসার পিছনে অনেকেই অভিযোগ করেন যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকে, তা আমি না বিশ্বাস হলে করি। সেটা বিরুদ্ধে কি ব্যবস্থা থাকবে, আপনার কি প্রতিশ্রুতি থাকবে জনগণের প্রতি? আপনার কি মনে হয় যে যত রাজনীতিবিদ বাংলাদেশ আছে সবাই মাদক করে বা এরকম? খারাপ ভালো সব জায়গায় আছে। এদের কারা করে, বিগত দিনে এটা এতভাবে, এমন বিগত সরকারের আমলে এমন ভাবে এটা ছড়িয়ে গেছে, যেটা হঠাৎ করেই আমরা কালকে বন্ধ করে দিব বলতে পারি না। তবে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। কতদিন জি। সময় লাগতে পারে যে অন্তত আপনি আপনার দুটি থানাকে মাদক মুক্ত করবেন এবং যুব সমাজকে সঠিক পথে আনবেন? এইটা কেমন করে বলবো, আমাদের এটা যে কয়দিনই পারবো তা জানি না, তবে আপ্রাণ চেষ্টা করব। এবং আপনার আমাদের জি যদি বিএনপি সরকার রোডম্যাপ গঠন দেন। করতে পারে, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এটার উপরেই বেশি গুরুত্ব দেবেন, এটা আমরা জানি। জি, ধন্যবাদ। আপনার কাছে শেষ প্রশ্ন, শরফুদ্দিন আহমেদ। জি বলুন। স্থানীয় সরকার, যেটি সুজনের সাধারণ সম্পাদক রফিকুল আলম বলছিলেন যে স্থানীয় জি, সরকারে নির্বাচিত এমপিরা হস্তক্ষেপ করে, আপনার ভূমিকাটা কি হবে স্থানীয় সরকারের ক্ষমতায়নের জন্য? আমি গত আহ, প্রায় 20 মাস বা 22 মাসে যে সরকার পরিবর্তনের পরে আপনারা সরকারিভাবে অথবা বেসরকারিভাবে খবর নেবেন। আমার এলাকায় আমার 2টি থানার টিএনও সাহেব আছেন, ওসি সাহেবরা আছেন। আমি কোনো প্রকারে হস্তক্ষেপ করিনি একদিনের জন্য। তাদেরকে জি সুষ্ঠুমতো কাজ করার সুযোগ দিয়েছেন। জি, আপনাকে ধন্যবাদ শরফুদ্দিন আহমেদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মৌলানা মাহমুদুল নবী তালুকদার, যেটি আপনি শুরু করেছিলেন, মাদকের যে বিস্তার, ভয়াবহতা, আপনি এই প্রসঙ্গটি তুলেছিলেন। আপনার কি করণীয় হবে আপনার এলাকায় মাদক মুক্ত করার ক্ষেত্রে? মাদক মুক্ত আপনার করার এলাকায় ব্যাপারে করতে পারবেন? যেহেতু ইতিপূর্বে আমার সাথী ভাইয়েরা অনেক কথা বলেছেন এ ব্যাপারে, যেহেতু এটা দীর্ঘদিনের একটা কঠিন একটা বিধি, এই বিধিটা এমন ভাবে বিস্তার করেছে আমাদের সমাজ জীবনে যে আমাদের মনে হয় যে এটা রন্ধে রন্ধে পৌঁছে গেছে, একেবারে রুট লেভেল পর্যন্ত, গ্রামগঞ্জ পর্যন্ত এটা পৌঁছে গেছে, আমাদের ঢাকা সিটি থেকে শুরু করে। অতএব একটি বিষয় যখন এই পর্যায়ে পৌঁছে যায়, খুব সহজে এটাকে উপরে ফেলা সহজ নয়। এটা শিকড় যদি, গাছের শিকড় যদি খুব মজবুত হয়ে যায়, সেটা উঠাতে একটু সময় লেগে যায়। এই জন্য আমি আশা করি যে আমাদের ভবিষ্যতের সরকার যদি গঠন হয় এবং সদিচ্ছা থাকে, এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা মাদকের ব্যাপারে আমরা সোচ্চার হব, মাদক নির্মূলের ব্যাপারে,
তাহলে একটু সময় লাগবে, দিনক্ষণ এটা হিসাব করে বলা যাবে না। তবে চেষ্টা চালালে এটা একটা টাইম 5 বছরের ভিতরে একটা এলাকায় একটা পর্যায়ে নিয়ে আসা সম্ভব। মাদকের ব্যাপারে যেমন জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, গার্ডিয়ানদেরকে সচেতন করতে হবে এবং ধর্মীয় মূল্যবোধটাকে তাদেরকে জাগিয়ে তুলতে হবে, যেটা একটি খারাপ একটা বিষয়। এটা যুবকদের মধ্যে এস্টাবলিশ করতে হবে, এর প্রতি যুবকদেরকে ঘৃণা সৃষ্টি করতে হবে। এরপরে প্রশাসনের একটা কথা আসছে যে আমরা অনেক ক্ষেত্রে দেখি আমাদের সমাজে অনেক ব্যক্তিরা রয়েছেন যারা এই মাদকের বিপক্ষে কথা বলেন, তারা অবস্থান নেন, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রশাসনের ছত্রছায়া এটা অনেকটা হয়ে থাকে। আমরা ইতিপূর্বে দেখেছিও এবং এটা কিছু কিছু ঘটনায় আমরা প্রমাণ পেয়েছি। অতএব প্রশাসন যদি আমাদের যদি এই ব্যাপারে জিরো টলারেন্স যদি গ্রহণ করে এবং প্রশাসনকে যদি এ ব্যাপারে স্ট্রিক্টলি যদি বলা হয় এটাকে দমন করতে হবে, এটাকে বন্ধ করতে হবে, তাহলে দেখা যাবে জনগণ এবং প্রশাসনের সকলে মিলে এটা সম্ভব হয় ইনশাআল্লাহ। এবং আমি আশা করি আমরা যদি আন্তরিকতার সাথে এই কাজটা করতে পারি, তাহলে হয়তো একটা সরকারের একটা টাইম 5 বছরের ভিতরে আমাদের সমাজের একটা বিরাট পরিবর্তন ইনশাআল্লাহ এসে যাবে। যেহেতু আমাদের এই বেল্টে আমাদের যুব শ্রেণীর একেবারে বিবেক শূন্য নয়, তাদের মেধা আছে, তাদের মনন আছে, তারা সাহচর্যের কারণে পরিবেশের কারণে হয়ে গেছে, তারা বিপদগামী হচ্ছে। অতএব যদি আমরা পরিবেশটাকে ফিরে আনতে পারি, সামাজিক মূল্যবোধটাকে যদি আমরা জাগ্রত করতে পারি, আমাদের সমাজের যারা সমাজ নিয়ে চিন্তা করে, দেশ নিয়ে চিন্তা করে, রাষ্ট্র নিয়ে চিন্তা করে, তাদেরকে যদি উদ্বুদ্ধ করা যায়, তাদেরকে যদি আমরা আমরা যদি আমরা যদি লাইনে নিয়ে আসতে পারি এই ব্যাপারে, তাহলে ইনশাল্লাহ দেখা যাবে যে অল্প সময়ের ভিতরে মাদকের একটা বিরাট পরিবর্তন আসবে ইনশাল্লাহ। স্থানীয় সরকারকে শক্তিশালী করার ক্ষেত্রে আপনার কি ভূমিকা থাকবে, নাকি আপনারাও নির্বাচিত হলে ওই রফিকুল আলম যেটি বলছিলেন যে নির্বাচিত এমপিরা সব ক্ষেত্রেই স্থানীয় সরকার পরিষদে একটা হস্তক্ষেপ করেন? হয়তো জেনে থাকবেন ইতিপূর্বেই আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু ঘোষণা করেছেন একটা কথা, খুব সংক্ষেপে বলেছেন, যারা এমপি নির্বাচিত হবে তারা কোনো টাকার চালাচালি করবে না। এবং আমরা এটা মনে করি, আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি এমপিরা হবেন নীতি নির্ধারক, তারা রাষ্ট্রের নীতি নির্ধারণ করবেন, আইন প্রণয়ন করবেন রাষ্ট্রের কল্যাণের জন্য। আর আমাদের স্থানীয় সরকারটাকে আমাদের শক্তিশালী করতে হবে। এখন দেখা যায় যে স্থানীয় সরকার বসে থাকেন, তাদেরকে সাইড করে এমপি মন্ত্রীরা তারা রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, তারপরে এমনকি টিয়ার কাবি খেয়া, এরপরে রিলিফ বন্টনটা তাদের মাধ্যমে হয়, যার কারণে স্থানীয় সরকারটাকে আমাদের দুর্বল করে ফেলানো হয়েছে। আমাদের দলের বক্তব্যটা একেবারেই স্পষ্ট, স্থানীয় সরকারকে মজবুত করতে হবে, শক্তিশালী করতে হবে, যার কাজ তার মাধ্যমেই করাতে হবে, যার কাজ তাকেই করতে হবে। চেয়ারম্যানের দায়িত্ব চেয়ারম্যান পালন করবেন, মেম্বারের দায়িত্ব মেম্বার পালন করবেন, উপজেলার যারা রয়েছেন তারা তাদের দায়িত্ব পালন করবেন, তারপর প্রশাসন যে যে দায়িত্ব তার দায়িত্ব পালন করবেন। আমরা বর্তমানে দেখতেছি দীর্ঘদিন বাংলাদেশে যারা সংসদ সদস্য হন তারা সব দায়িত্ব পালন করেন, সব কাজই হচ্ছেন এখন সংসদ সদস্য, যার কারণে সমাজের আজকের এই দুরবস্থাটা আমাদের সৃষ্টি হয়েছে। এবং এই এমপিদের পাশে যারা ঘুরঘুর করে ঘোরাফেরা করে, নিজেরা যেমন দুর্নীতিগ্রস্ত হয়েছে অনেকে, তাদের সাথে লোকগুলি দুর্নীতিগ্রস্ত হয়েছে, তারা জনগণের কোন সম্পদের হিসাব দিতে পারছে না। এবং এই 54 বছর আমরা দেখছি জনগণের সম্পদের হিসাব জনপ্রতিনিধিরা দিতে পারে না। এজন্য আমি মনে করি আমাদের সংগঠনের যে আমিরে জামাত তিনি স্পষ্ট করে বলেছেন স্থানীয় সরকারকে মজবুত করতে হবে, শক্তিশালী করতে হবে, যার দায়িত্ব তার মাধ্যমে পালন করতে হবে। এমপি তিনি শুধু আইন প্রণয়ন করবেন এবং তিনি কিন্তু স্পষ্ট বলেছেন একটা জনসভায় লাখো মানুষের সামনে বলেছেন যে আমরা যদি নির্বাচিত হই, জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, আমাদের এমপিরা মন্ত্রীরা কোনো টাকা চালাচালি করবে না, তারা ট্যাক্স ফ্রি গাড়ি গ্রহণ করবে না, সরকারের বরাদ্দকৃত প্লট তারা গ্রহণ করবে না, জনগণের সম্পদের, রাষ্ট্রীয় সম্পদের পাই টু পাই হিসাব তারা জনগণের কাছে প্লেস করবেন। এবং এটা যদি হয় তাহলে ইনশাল্লাহ যেমনি করে এমপিরা পরিচ্ছন্ন থাকবেন, তাদের জীবনও পরিচ্ছন্ন থাকবে,
তারাও জনগণের কাছে আস্থাশীল থাকবেন। স্থানীয় সরকার এটা মজবুত হবে, তাদের দায়িত্ব তারা সঠিকভাবে পালন করতে পারবে। যেহেতু যদি এমপি যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, তিনি যদি অসৎ উপায় অবলম্বন করে, তাহলে তার নিচে যারাই আছে তাদের এই কার্যক্রমটাকে ঢাকা দেয়। আমরা জানি যে একটা প্রতিষ্ঠানের প্রধান যদি দুর্নীতিগ্রস্ত হয়, ওই বিশেষের নিচে যারা থাকে তাদের সমস্ত অপকর্মগুলিকে তিনি চাপা দিতে চেষ্টা করেন নিজের দুর্নীতিটাকে ঢাকা দেওয়ার জন্য। এজন্য এমপিরা যদি পরিচ্ছন্ন জীবন যাপন করে, তাদের দায়িত্বটা যদি দায়িত্ববোধের সাথে পালন করে এবং জনগণের সাথে যে কমিটমেন্ট দিয়ে তারা নির্বাচিত হন, এই কমিটমেন্ট যদি তারা 100% যদি তারা পূর্ণ করে, তাহলেই তাদের জীবনটা পরিচ্ছন্ন হবে এবং জনগণের আস্থা তাদের উপরে থাকবে এবং তাদের অধীনস্থ যারা থাকবে, উপজেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, এমনকি আমাদের ওয়ার্ড পর্যায়ে যে মেম্বার রয়েছেন, তাদেরও দায়িত্বটা সঠিকভাবে হচ্ছে কিনা, তারা সততার সাথে তাদের দায়িত্ব পালন করছে কিনা, এটা নিয়ে আসতে পারবেন। আমরা এখন দেখি কেউ খবর কেউ নেয় না। স্থানীয় সরকার আমাদের যেটুকু কাজ আছে সেটুকু আমি দেখতেছি যে আমাদের এটা নেওয়া হয় না। কোন জায়গায় কোন বরাদ্দ হয়েছে সেটা 100 ভাগ 100 ভাগ কাজ আদায় হয়েছে কিনা, কোন 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 বরাদ্দটা দেওয়া হয়েছে, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, যেখানে যেটা বরাদ্দ সেটা সঠিকভাবে এটা ইউটিলাইজ হচ্ছে কিনা, সেটা সেটা ব্যয় হচ্ছে কিনা, এটা অনেকটাই কেউ খোঁজ খবর রাখে না। আমরা দেখেছি যে আমরা এক জায়গায় একটা কালভার্টে যদি 20 লাখ টাকা লাগে, সেখানে 2 কোটি টাকার বরাদ্দ দেওয়া হচ্ছে, 2 কোটি টাকা 10 কোটি টাকার বরাদ্দ দেওয়া হচ্ছে। জনগণের রাষ্ট্রের সম্পদ যথেষ্ট তছরূপ হচ্ছে, ভয়ঙ্কর ভাবে এটা তছরূপ হয়ে যাচ্ছে। অতএব যদি স্থানীয় সরকারটাকে মজবুত করা যায় এবং তাদের যদি জবাবদিহিতার ভিতরে নিয়ে আসা যায়, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজের পরিবর্তন হবে। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির এবং শিক্ষা ব্যবস্থা, এরপরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, অন্যান্য যেগুলি রয়েছে, এই সবগুলি আমাদের আমাদের সমস্ত রাষ্ট্রের আমাদের সমস্ত আয়োজনও রয়েছে, রাষ্ট্রের সুন্দর একটা পরিকল্পনাও রয়েছে, রাষ্ট্রের ব্যবস্থাপনাও রয়েছে। কিন্তু অসৎ আপনার নেতৃত্বের কারণে, দুর্নীতির কারণে দেশটা আমাদের আজকে ধ্বংস হয়ে গিয়েছে। 54 বছরে আপনি লক্ষ্য করবেন যে 54 বছরে কতজন এমপি জনগণ এবং রাষ্ট্রের সম্পদের হিসাব দিয়েছেন, কতজন উপজেলা চেয়ারম্যান হিসাব দিয়েছেন, কতজন ইউনিয়নের চেয়ারম্যান হিসাব দিয়েছেন, কতজন মন্ত্রী হিসাব দিয়েছেন, কত মেম্বার হিসাব দিয়েছেন। দেখা যাবে যে এই জবাবদিহিতাটা জায়গাটা আমাদের একেবারেই শূন্যর কোঠায় নেমে এসে, এর থেকে একটা পরিবর্তন হওয়া দরকার। আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী একটি পরিচ্ছন্ন সংগঠন, একটি দুর্নীতিমুক্ত সংগঠন এবং আমির জামাত অত্যন্ত স্পষ্ট করে তিনি এই বক্তব্যগুলি দিয়েছেন। আমরা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটি সমাজ তৈরি করতে চাই, স্থানীয় সরকারটাকে আমরা মজবুত করতে চাই, শক্তিশালী করতে চাই এবং যদি শক্তিশালী হয় তাহলে গ্রামীণ আপনার জনপদগুলি উন্নত হবে, শিক্ষা ব্যবস্থার উন্নত হবে, স্বাস্থ্যের উন্নত হবে, এই মাদক আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে পারবো, আমাদের প্রশাসন পরিচ্ছন্ন হয়ে যাবে, আমাদের সামাজিক মূল্যবোধে আমরা বিশ্বাসী হলে আমাদের সমাজ সুন্দর হবে, ভালোবাসার একটা পরিবেশ সৃষ্টি হবে, আমাদের ভিতরে প্রেম প্রীতি সৃষ্টি হবে, হিংসা বিদ্বেষ হানাহানি এবং বিভেদ এটা দূর হয়ে যাবে, ধর্মীয় যে আমাদের একটা বিভেদ রয়েছে এটাও দূর হয়ে যাবে, সংখ্যালঘু সংখ্যাগুরুর এই বিভেদটা থাকবে না, জুলুম নির্যাতন আমাদের সমাজ থেকে অনেকাংশে কমে যাবে। যেহেতু এখন আমরা মনে করি রাজনীতি মানেই হলো একটা ব্যবসা, একজন মেম্বার হলে, একজন চেয়ারম্যান হলে, একজন উপজেলা চেয়ারম্যান হলে, একজন এমপি হলে তার আর কিছুই দরকার হয় না। তিনি নির্বাচিতের আগে তিনি যে অবস্থাটায় থাকে, নির্বাচিত পার বৃত্ত বৈভবের কোনো শেষ থাকে না, তার বিশাল অট্টালিকা তৈরি হয়ে যায়, বিশাল সম্পদের পাহাড় সে গড়ে। এর থেকে আমাদেরকে ফিরে আসা দরকার। আমরা যতই বলি না কেন স্থানীয় সরকার, তারপরে আপনার এই আমাদের সরকার যেটাই বলি না কেন, সকলের মূলে হচ্ছে আমরা দুর্নীতি মুক্ত হতে না পারলে আমাদের কোনো লাভ হবে না, কোনো পরিকল্পনা আমাদের কাজ হবে না। অতএব আমরা বিশ্বাস করি আমাদের সমাজের প্রত্যেকটা এজেন্সি থেকে, প্রত্যেকটা সেক্টর থেকে, প্রত্যেকটা সংস্থা থেকে, আমাদের পরিবেশ থেকে আমাদের দুর্নীতি অবশ্যই দূর করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের এই পরিবেশ পরিবর্তন হবে, রাষ্ট্রের উন্নয়ন হবে, আমাদের ভিতরে ভালোবাসা, আমাদের ভিতরে মমতা, আমাদের মানবিকতা, আমাদের ভিতরে মূল্যবোধ সৃষ্টি হবে। তাহলে একটি সুন্দর বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ আগামী দিনে তৈরি করতে পারবো এবং স্থানীয় সরকারের যে কাজগুলি রয়েছে তারা স্বাচ্ছন্দ্যে এগুলি বাস্তবায়ন করে দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে ইনশাআল্লাহ। মাওলানা মাহমুদুর নবী তালুকদার, অনেক ভালো ভালো পরামর্শই আপনি দিয়েছেন। তবে আপনার বক্তব্যের মধ্যে একাধিকবার আমি গত 54 বছর শব্দটা পেয়েছি। স্বাভাবিকভাবে ছোট্ট একটু প্রশ্ন, যে
54 বছর ধরে খারাপ কিছু হচ্ছে, অনিয়ম হচ্ছে, তাহলে 54 বছরের আগের যে পরিবেশ পরিস্থিতি ছিল সেটাই আপনি সন্তুষ্ট ছিলেন কিনা? যে 54 বছরের আগে আমাদের যে বৈষম্য ছিল, আমাদের যে অনিয়ম ছিল, আমাদের ভিতরে যে দুর্নীতি ছিল অবশ্যই, এবং সেই দুর্নীতি, অন্যায়, অনিয়ম থেকে মুক্তির জন্যই এদেশের তরুণ যুবক থেকে শুরু করে নারী পুরুষ একটি সোনার বাংলা তৈরি করা, একটি বৈষম্যহীন সমাজ তৈরি করার জন্য আন্দোলন করেছে। অতএব আমি মনে করি এর আগে এটা ছিল, ব্যাপকভাবেই ছিল, তার আগেও ছিল। আমরা তার থেকে মুক্ত পাওয়ার জন্য আমাদের যারা পূর্বপুরুষ, আমাদের যারা আন্দোলনে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন, এই মুক্তি আন্দোলনে আমাদের বড় ভাইয়েরা, তারা সেই দুর্নীতি থেকে, সেই অন্যায় থেকে, সেই অবিচার থেকে মুক্তি পাওয়ার, আমরা যেমন শুনে আসছি যে পাকিস্তানে 4 আনায় কাগজ পাওয়া কেনা যেত, আমরা এখানে 6 আনায় কিনবো, এটা অবশ্যই বৈষম্য ছিল, দুর্নীতি ছিল। আমরা চাকরির, আমাদের সংখ্যাটা খুব কম ছিল, তাদের সংখ্যাটা বেশি ছিল, এটা চরম অন্যায় ছিল। এই অন্যায় থেকে, এই দুর্নীতি থেকে, এই বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্যই তো আমরা এই এত রক্ত দিলাম, এত জীবন দিলাম। আমরা কিন্তু অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি, এই তো বিষয়টা, অবস্থার না পরিবর্তন হয়নি। জি ধন্যবাদ, ধন্যবাদ। এবার পরিষ্কার আমার কাছে। জি ধন্যবাদ মাওলানা মাহমুদুন নবী তালুকদার। রফিকুল আলম, আপনি শুনছিলেন মাহমুদুন নবী তালুকদারের কথা, এই বিষয়ে কি বলবেন আপনি? ধন্যবাদ। আমি ওনার কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনছিলাম। অত্যন্ত প্রজ্ঞাবান বা প্রজ্ঞচিত ভাবে কথাগুলি বলেছেন। হ্যাঁ, তবে আমার ওনার কাছে একটি জিজ্ঞাসা, সেটি হচ্ছে 2001 থেকে 2006 সালে তো আপনারা সেই সরকারের ক্ষমতার সঙ্গে ছিলেন জোটবদ্ধ, তো তখন আপনাদের সেই এই কথাগুলির মধ্যে কি কি ঘাটতি ছিল সেটা কি আপনারা মূল্যায়ন করেছিলেন? এবং সেই সময় আপনাদের যে কজন এমপি ছিলেন প্রত্যেক এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, প্রত্যেক এমপি ব্যাংক থেকে করাপশন করেছেন, এমনকি 10 টাকা অস্ত্র থেকে শুরু করে তদানীন্তন সরকারকে যথেষ্টভাবে ঘায়েল করেছেন আপনারা। তাহলে সেইটাকে এই হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনারা আপনাদের সম্পদের যে বিবরণটা, যেটা আমরা 2008 সালে আমাদের প্রস্তাব সুপারিশ আকারে পরবর্তীতে নির্বাচন কমিশন থেকে করে, সেই যে তথ্যটা আপনারা দিয়েছেন, বলেন যে সেটি কি আপনি সঠিক দিয়েছেন? আপনার সাথে সংশ্লিষ্ট আপনার পরিবার, অর্থাৎ আপনার সম্পদ আছে 10 টাকা, আপনার পরিবারে আছে 10,000 টাকা, তার মানে আপনার স্ত্রী 10,000 টাকা, আপনার স্ত্রী কি করে? গৃহিণী। তো এইভাবে কি সঠিক তথ্যটা আপনি দিয়েছেন? এর 2 নম্বর প্রশ্ন আমার। 3 নম্বর প্রশ্নটা আমার যেটা হচ্ছে যে আগামী নির্বাচনে জয় পরাজয় কার হবে এটা হয়তো ভোটাররা নির্ধারণ করবে। আপনারা প্রত্যেকেই যোগ্য, দক্ষ এবং বিজ্ঞ, কিন্তু নির্বাচনে যদি আপনি পরাজয় বরণ করেন তাহলে কি আপনি সেটা মেনে নেবেন? মানে খুব ইসে, এবং পাশাপাশি যে যারা ক্ষমতা আসবে তাকে সার্বিক সহযোগিতা করবেন কিনা, এইরকম কিছু বিষয় কিন্তু আমার আপনাদের কাছে জিজ্ঞাসা থাকতে পারে। আর যত বড় বড় কথা আছে না, আসলে হয়েছে কি, আপনারা দুর্নীতি বা অমুক কমাবার, কেউ কোনো রোড ম্যাপ দেয় না, খালি বলে দুর্নীতি মুক্ত, জিরো টলারেন্স, এই করব। মাদকের কথা আপনি বলছেন জিরো টলারেন্স, কোন কোন রুট দিয়ে বাকেরগঞ্জে মাদক ঢোকে আপনি কি জানেন? আপনার কাছে সেই তথ্য থাকতে হইবে, কোন কোন পয়েন্টগুলি তারা করে। শুধু প্রশাসনকে দোষ দিলে হবে না, একমাত্র রাজনৈতিক স্ট্রিক যদি থাকে তাহলে কোন অবস্থাতে কোন এলাকায় মাদক ঢুকতে পারে না এবং মাদকের করতে পারে না। আর মাদক যারা নেবে সেই সব জনগোষ্ঠী, অর্থাৎ যারা এটার স্টেক হোল্ডার, আমি শব্দটাকে এইভাবে বললাম আর কি, যারা মাদক গ্রহণ করে, তারা কারা? তাদেরকে আপনি কি সুবিধা দিচ্ছেন? তাকে আপনি ফিরে আনবেন কি পিটাইয়া, মাইয়া, নাকি না সামাজিক সেই সকল সূচকগুলি তার অনুকূলে নিয়ে আসবেন, যে অনুকূলে আনার জন্য সে আর ওই বিপদগামী হবে না। এইটার এখন পর্যন্ত যখনই আমরা কিছু কিছু দেখি চেঞ্জ হয়, কিন্তু আবার ফেরত যায়। এবং পলিটিক্যাল আনরেস্ট হওয়া মানে যেন এই তরুণ প্রজন্মকে ব্যবহার করা এবং তাদেরকে দিয়ে সব কাজ কামগুলি করা, তারপর আমরা দোষটা সব তাদের মাথায় দিয়ে দেই যে তারা বিপদগামী, তারা দেশটাকে ধ্বংস করছে, তারাই করছে। কাজে এই বিষয়গুলিকে খুব পরিষ্কার ভাবে আপনারা আপনাদের নির্বাচনী প্রচারণার মধ্যে আনবেন, মানুষকে আপনারা কিছু একটি ইতিবাচক দিক নিয়ে আসবেন। আমি এটা আমার আপনাদের কাছে সুপারিশ আকারে রাখছি। আমি জানি যে আপনারা ভালো, শরফুদ্দিন ভাই তার কিন্তু যথেষ্ট সে তার অবদান আছে সামাজিক ভাবে, বিশেষ করে উনি কিন্তু একজন দাতাও বটে এবং উনি যথেষ্ট সামাজিক উন্নয়নের বেশ ব্যক্তিগত কাজ করছে, কিন্তু পলিটিক্যাল জীবন আর সামাজিক জীবন কিন্তু এক না। পলিটিক্যাল এসে কিন্তু উনিও থতমত খেয়ে যায়, উনিও কিন্তু রাজনীতিতে দীর্ঘ পোর খাওয়া লোক, এবং দেখা যায় যে উনিও কিন্তু
এটাকে আপনার সম্পর্কে মানে তালুকদার সাহেব সম্পর্কে আমার অত ভালো ধারণা নাই, তবে স্থানীয়ভাবে যারা আছেন তাদের আমার প্রত্যেকের সাথে কি আছে, আমিও দীর্ঘ সেই 70-এর দশক থেকে আমরা কিন্তু মানে এই সামাজিক কাজ রাজনীতি এগুলির সাথে জড়িত, কাজে আমরা প্রত্যেকে, যাই হোক আমার প্রত্যাশা হচ্ছে আমরা একটি ভালো ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে এই পরিবর্তন যেটা আনছি সেটাকে যেন আমরা ইতিবাচক নিয়ে যেতে পারি। কোন সাম্প্রদায়িক উস্কানি থাকবে না। নির্বাচনের পরপরই যে রেজাল্টই হোক না কেন, কোন একটি সাম্প্রদায়িক যে অঘটন এটি যেন আমরা না দেখতে পারি, এই প্রতিশ্রুতি আপনারা দেবেন। আপনিও সুন্দর কথা বলেছেন। আপনার কাছে রফিকুল আলম, শেষ প্রশ্ন। সবাই বলছিলেন যে পরিবেশ ভালো, কিন্তু একজন সাংবাদিক বা সংবাদকর্মী হিসাবে আমাদের কাছে যে তথ্য, যে প্রতিদ্বন্দ্বিতামূলক যে উৎসাহ উদ্দীপনা সেটি এই নির্বাচনে নেই, অনেকেই বলছেন। আপনার কাছে কি সেটি মনে হচ্ছে কিনা? মনে হলে কেন? না, নাই। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে সকল প্রার্থীরা বিশেষ করে মানে প্রার্থীদের পিছনে প্রত্যেকের পিছনে একটা মব গ্রুপটা কিন্তু কাজ করতেছে। দেখা যাবে যে আগে যে নির্বাচনের একটি ধারা ছিল যে না দুইটি দলের মধ্যে, এখন দেখা যেমন জাতীয় পার্টি এসে গেছে গিয়া নির্বাচনে, তাদের অনেকগুলি বৈধতা আসছে তার নির্বাচন করতে, এখন তাদেরকে কোনো না কোনো ভাবে হোক বাধা দিবে। আবার চিন্তা করছে যে একটা গ্রুপ যে আওয়ামী লীগের ভোটগুলিকে আমরা কে কিভাবে নেব, এবং তারা যদি ভোট না দেয় তাহলে কিন্তু তাদের খবর আছে, বিশেষ করে সংখ্যালঘু। এইভাবে কিন্তু অনেক রকম সমস্যা ভিতরে ভিতরে চলতেছে। আমরা যখন গ্রাম অঞ্চলে যাই তখন কিন্তু মানুষ বলে যে ভোটই দিতে যাব না। আরেকটা সমস্যা এখানে তৈরি করছে, সেটি হচ্ছে যে জাতীয় নির্বাচনের পাশাপাশি আমাদের সংবিধান বহির্ভূত একটি পদ্ধতি এবার আনাচ্ছে গণভোট। এই গণভোটটা মানুষকে এমন ভাবে বিভ্রান্ত করবে যে একটি গণভোটে মানুষ কতগুলি 40টা 45টার প্রশ্ন 4টা প্রশ্নের মধ্যে নিয়ে আসছে, অর্থাৎ আমি ভালো মানুষ, আমাকে মানতে হবে, এবং আমি আপনার মাথায় বাড়ি মারবো, একটা কুড়ালের বাড়ি মারবো, সেটাও মানতে হবে। আপনি কি মানবেন? এখন আমি না বললেই তো খবর আছে, হ্যাঁ বললেও খবর আছে। তো এইরকম একটি প্রশ্ন দিয়া এক ধরনের শুভঙ্করের ফাঁকি দিয়ে এই গণভোটটাকে এখানে রাখা হয়েছে। আমরা মনে করি যে সংস্কার হোক, আমরা চাই যে, কিন্তু এইভাবে না, মানুষের ভিতরে গণভোটটা পরিষ্কার করতে হবে, সেটা কিন্তু করা হয় নাই। এবং গণভোটটা সাংবিধানিক ভাবে সম্পূর্ণ অবৈধ, সংবিধানের কোথাও নাই এটা। যাই হোক, তারপরেও যখন এটা সকলে এক ঐক্যমত পৌঁছে যায়, এবং ঐক্যমতে ওইটা আসে নাই, ঐক্যমতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে কিভাবে শুভঙ্করে ফাঁকি দিয়ে ওনারা করছেন করুক। আমাদের কথা হচ্ছে যে আমরা কোন নির্বাচনের জটিলতা চাই না, আমরা সেই যে পরিবর্তনের কথা বলছি যদি সেইটাই আমরা করতে পারি, তাহলে কেন মানুষ বলবে ওই আগেই ভালো ছিলাম। এবং সেই ভালোটাই আমরা কিন্তু মানুষ এখন দেখতে পাচ্ছে, মানুষ কিন্তু এখন দেখছে যে আগেই ভালো ছিলাম। আমরা সকল দলের তামসা দেখতেছি, দেখি আমরা মনে করি যে ওকে বাদ দিলে বুঝি এ ভালো, ভালো না, আমরা দেখতেছি না। আমরা সেই ভালোটা প্রত্যাশা করি সবার কাছ থেকে। আমরা চাই যে একটি নতুন বাংলাদেশ সবাই মিলে গড়বো, সকলে আমরা এই রক্ত মাটির মানুষ, এই মাটিতে আমাদের জন্ম, এই মাটিতে আমাদের আবার মানে হতে হবে। হ্যাঁ, কাজে এই মাটিকে আমার ভালোবাসতে হবে। আমার আদর্শ ভিন্ন থাকতে পারে, কিন্তু আমি আমার দেশকে ভালোবাসি। এখানে কি সমস্যা, আমি যদি অন্যভাবে কথাটা বলি, পাকিস্তানের জাতীয় পিতা নিয়ে সমস্যা হয় না, ভারতে হয় না, ওই দেশে হয় না, সেই দেশে হয় না। আর আমার জাতীয় পিতা আসলেই তখন কত রকম কথাবার্তা, ইসলামের কথা আসে, উমুকের কথা আসে, আদম ইসলামের কথা আসে, ইব্রাহিম ইসলামের কথা, কোথার ইব্রাহিম, হযরত ইব্রাহিম ইসলাম, ব্যাপক বিরাট ব্যাপার। সকল মুসলিম জাহানের উম্মার উনি পিতা। আর বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান, আপনারা যাই বলেন, আমি বঙ্গবন্ধুই বলবো, উনি হচ্ছেন বাঙালি জাতির একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে, আপনি সেইটা তাকে মানতেছেন না। যাই হোক, এইটা আমাদের দুর্ভাগ্য। আমার মুক্তিযুদ্ধের স্মৃতিগুলিকে আপনি ধ্বংস করে যাবেন একটার পর একটা, আর মুক্তিযুদ্ধকে আপনি 24-এর সাথে মিলাবেন, এটি কোনোদিনই হতে পারে না। মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধই, 24কেও আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু মুক্তিযুদ্ধ মানেই 24 মানেই হচ্ছে মুক্তিযুদ্ধের উপরে হঠাৎ করে একটা জিনিস হওয়া, 40 বছর যাবৎ একটি সংগ্রাম হওয়া, যেটা আমাদের এই তালুকদার সাহেব বলছেন, ওটার অত্যন্ত সুন্দরভাবে বলছেন, এবং প্রত্যেকে এটা বাঁধতে হবে। আপনাকে এই জায়গাটা 71 মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধু, আপনার আওয়ামী লীগ বিএনপি আমাদের দরকার নাই, ওগুলি সবাই যার যার পছন্দ করবে, সবাই ভালো সবাই খারাপ, এটা যার যার কাছে থাকতে পারে। কিন্তু আমার নৈতিক জায়গাগুলি, আমার মৌলিক জায়গাগুলি, এই জায়গাগুলি যতক্ষণ পর্যন্ত আপনারা ঠিক না করবেন, এইটাই ঠিক নাই, তাহলে আপনি কিসের জাতিকে ঠিক করবেন? এইটাই ঠিক নাই, আপনি কিসের? আমার পাঠ্যপুস্তকে মানে 7ই মার্চের ভাষণ নাই, আমার পাঠ্যপুস্তক আছে মানে অভ্যুত্থান,
এটা কোনো কথা নাকি? কথা হতে পারে? এটা দিয়ে আমার রাজনীতি হবে এবং এর মধ্যে দিয়ে আমরা দেশের পরিবর্তন করব, এটি এক ধরনের অলিক চিন্তা। এবং এর মানেই বোঝা যায় যে আমি যে শুভঙ্কর ফাঁকি দিয়ে শুরু করতেছি, তার মানে আমি ভবিষ্যতে অন্য কিছু একটা করব, এবং অন্য কিছু কি করবে সেটা ভয়াবহ হতে পারে। আমার মনে হয় যে আমরা এখান থেকে ফিরে আসি, আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সকলে আসি এবং সেখানে আমরা একটি আদর্শের মধ্যে থাকি। হ্যাঁ, জামাতের একটি নীতি থাকবে, বিএনপির একটি নীতি থাকবে, আওয়ামী লীগের থাকবে, জাতীয় ব্যাপক অংশের প্রায় অর্ধেক ভোটারকে আপনি বাদ দিয়ে একটি নির্বাচনী ব্যবস্থা করতেছে। এটাই সত্যি। নির্বাচন কমিশনকে আমরা মনে করি স্বচ্ছ না, আমরা সরকারকে মনে করছি স্বচ্ছ না। তারা হঠাৎ করে দাইবে যায়, কোনো নির্লিপ্ততা তাদের ভিতরে। নির্বাচনের সাথে জড়িত যে মানে স্ট্রাইক ফোর্স, তাদের ভিতরে এক ধরনের মাইর খাওয়ার ভয়, মবের ভয়, প্রশাসন মবের ভয়। প্রশাসন এইমাত্র একটা সিদ্ধান্ত নেয়, কিছুক্ষণ পরে যাইয়া সে এক মব আসে, সঙ্গে সঙ্গে সে ওইটা বাইরে নেয়। এই তো আমাদের অবস্থা। এই অবস্থা আমাদেরকে সার্বিকভাবে পরিবর্তন করতে হবে, চাই। আর এইটি করবে একমাত্র রাজনৈতিক দলগুলি। তারা ধন্যবাদ রফিকুল আলম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সময় দিয়েছেন। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে খুব সংক্ষেপে 1 মিনিটের মধ্যে জানতে চাচ্ছি জামাত প্রার্থী মাওলানা মাহমুদুন নবী তালুকদারের কাছে আপনার এই উত্তরের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। সেটি হলো যে পরিবেশ ভালো, এটা আপনারা সবাই স্বীকার করছেন, কিন্তু সবার অংশগ্রহণ না থাকায়, অনেকে অভিযোগ করছেন সবার অংশগ্রহণ না থাকায় উৎসাহ উদ্দীপনা নেই, এবং রফিকুল আলমও সেটি বললেন। আপনি কি বলবেন খুব সংক্ষেপে যদি বলেন? জি, আমার বড় ভাই রফিকুল আলম সাহেব অনেক কথা বলেছেন, ওনাকে আমার অন্তরের থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তিনি বাস্তবধর্মী কথা বলেছেন এবং এই দেশ আমাদের, এই দেশ আমার, এই দেশ আমাদের, এই মাটি, চমৎকার কথা বলে। এটা আমারও কথা। উনি অনেক কথা বলেছেন যেটা আমার হৃদয়ে গৃহী হয়েছে, যে এই মাটিতে আমাকে জন্ম হয়েছি, এই মাটিতে মরতে হবে, এখান থেকে আর উঠতে হবে। আমার বাস্তব যে আমাদের এখানে সবাইকে স্বীকৃতি দরকার, যার যার প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া দরকার, যার পাওনা টাকা দেওয়া দরকার, যার যার অবদান স্বীকার করা। আমরা স্বীকার করতে পারি না অনেক সময়। যাই হোক, নির্বাচন আমাদের খুবই কাছে। তো আমি মনে করি যে নির্বাচনী পরিবেশটা, যেহেতু এখনো আমাদের নির্বাচনী কার্যক্রমটা পুরোদমে শুরু হয় নাই, যেহেতু নির্বাচন কমিশনের যে রোডম্যাপ সে অনুযায়ী যেহেতু নমিনেশন সাবমিট হয়েছে, বাছাই পর্ব শেষ হয়েছে, এখন আপিল পর্ব চলতেছে, পেলে অনেকগুলি নিষ্পত্তির বিষয় রয়েছে। 20 তারিখে এরপরে ডেট আছে, 21 তারিখে মার্কা দিবেন, 22 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু। যেহেতু নির্বাচনের প্রচারণার মাধ্যমে নির্বাচনের কার্যক্রমটা ব্যাপকভাবে শুরু হয়, এই জন্য আমি মনে করি যে নির্বাচন ইনশাআল্লাহ খুব উৎসবমুখর পরিবেশই হবে। এবং 22 তারিখ থেকে নির্বাচনী কার্যক্রম যখন শুরু হবে, প্রচারণা শুরু হবে, তখন উজ্জীবিত হবে গোটা জাতির নির্বাচনে এগিয়ে যাব আমরা, এবং নির্বাচনের সুন্দর শান্ত পরিবেশে হবে। এবং আমরা এটা আশা করি যে আমাদের যে একটা জোরালো দাবি যে নির্বাচনী মাঠটাকে সমতল মাঠ না হইলে যেমন খেলা জমে না, ঠিক তেমনি নির্বাচনী মাঠটা আমাদের সমতল হওয়া দরকার, সকলের জন্য সমান সুযোগ, সমান অধিকার এটা হওয়া দরকার, সমান সুযোগ থাকা দরকার। এটা ইনশাল্লাহ হবে আমরা আশা করি। এবং আগামী নির্বাচন একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে, এটা আমরা আশা করি। এই নির্বাচনের মাধ্যমে জাতি তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে এবং পছন্দের দলকে বেছে নেবে। এবং আগামী দিনে আমরা সবাই যেমন বলছি, আমার ভাইও যেমন বলছে, যে আমরা একটা আগামী বাংলাদেশ দেখতে চাই, একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশ দেখার জন্য দেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে 71-এ, সেই রকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই, যেখানে মানুষের কষ্ট, দুঃখ, দুর্দশা থাকবে না। একে অপরের প্রতি আমরা খুব রহমদিল হব, আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ হব। রাজনীতি যার যারটা করবেন, কেউ জামাত করবেন, কেউ আওয়ামী লীগ করবেন, কেউ বিএনপি করবেন, কেউ অন্যান্য দল করবেন, এখানে জাতীয় পার্টি করবেন, কেউ ইসলামী আন্দোলন করবেন। এক ঘরের ভিতরে তো আমাদের একাধিক দল থাকতে পারে, সেই জন্য তো আমাদের হানাহানি থাকতে পারে না, বিষোদ্গার থাকতে পারে না, একজনের আদর্শের বিরুদ্ধে আরেকজনের আপনার আক্রমণাত্মক কোনো কিছু থাকতে পারে না। আমাদের সহমর্মিত থাকা দরকার। আমরা এক দেশের মানুষ, আমরা সবাই জাতির জন্য, দেশের জন্য, জনগণের জন্য রাজনীতি করি। এই থিমে আমাদের এক জায়গায় আমাদের থাকা দরকার। অতএব আমি আশা করি যে আগামী নির্বাচনে পরিবেশটা সুন্দর থাকবে, এটা আশা করি। এবং নির্বাচনী একটা যে আমেজ, এটা তৈরি হবে ইনশাআল্লাহ, উৎসব মুখের পরিবেশ ইনশাআল্লাহ নির্বাচন হবে। সেজন্য আমাদেরকে আরেকটু সময় অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ মাওলানা মাহমুদুন নবী তালুকদার, ভালো থাকবেন। আপনাদের সবার জন্যই শুভকামনা। ধন্যবাদ আমাদের সঙ্গে। আপনাদের জন্য, আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ জানাই আপনাকে।